ভূরাজনীতির মানচিত্রগুলো দেখলে মনে হয় বিষয়টা বেশ সোজা। মানে একটা দেশের সীমানা যেখানে শেষ, আরেকটা সেখানে শুরু। কিন্তু পশ্চিম এশিয়ার দিকে তাকালে এই ধারণাটা পুরোপুরি পাল্টে যায়। একদম তাই। সেখানকার আসল সীমানাগুলো কিন্তু মাটির ওপরে নয়। ঠিক, বরং সেগুলো টানা হয়েছে মাটির নিচে তেলের স্রোত আর ওই সমুদ্রের বুকে বাণিজ্যের পথ ধরে। আর এই অদৃশ্য সীমানার দখল নিয়েই তো যাবতীয় ভূরাজনৈতিক অঙ্ক কষা হচ্ছে, তাই না? দুর্গাপুরের সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজের অধ্যাপক আলোক কুমার ঘোষের সাম্প্রতিক একটা বক্তৃতা নিয়ে ঘাটাঘাটি করছিলাম আমি। হ্যাঁ, নোটসগুলো আমি দেখছিলাম। তো সেখানে তিনি পশ্চিম এশিয়ার খনিজ তেলের রাজনীতি আর সাম্রাজ্যবাদী কৌশল নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য তুলে ধরেছেন। আর ওই বক্তৃতাটার নোটসগুলোই আজ আমাদের এই গভীর আলোচনার কেন্দ্রে। আমাদের আজকের লক্ষ্য হলো এই ভূরাজনৈতিক কৌশলগুলো আসলে কিভাবে কাজ করে, আর ভারতের মতো উদীয়মান অর্থনীতির উপর এর কি প্রভাব পড়ছে সেটা ডিকোড করা। হ্যাঁ, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তবে শুরুতেই আমার একটা খটকা লাগছে। এই যে 28শে ফেব্রুয়ারির পর থেকে ইরানকে কেন্দ্র করে আমেরিকা আর ইসরায়েলের যে সামরিক তৎপরতা চলছে, হ্যাঁ, এর প্রধান অজুহাত হিসেবে তো বলা হচ্ছে পারমাণবিক নিরস্ত্রীকরণ। কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA তো পরিষ্কার বলছে ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের কোনো প্রমাণই নেই। ঠিক। তাহলে এত রাজনৈতিক চাপ কেন? এটা কি একটা নজর ঘোরানোর কৌশল? ওই বেইট এন্ড সুইচ আর কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে ইতিহাসের পাতার উল্টালে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। শুনলে অবাক হবেন, 1950-এর দশকে এই আইজেনহাওয়ার প্রশাসনই কিন্তু ইরানকে পারমাণবিক গবেষণায় সাহায্য করেছিল। ও আচ্ছা, আমেরিকাই প্রথমে সাহায্য করেছিল। একদম। তখন দেশ দুটির সম্পর্ক বেশ ভালো ছিল। অধ্যাপক ঘোষ তার বিশ্লেষণে বলছেন, বর্তমান সংঘাতের আসল কারণ কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র নয়। তাহলে আসল কারণটা কি? আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ওই অঞ্চলে তেলের ওপর একছত্র আধিপত্য ছিল ব্রিটেনের। তারপর সেই নিয়ন্ত্রণ ধীরে ধীরে আমেরিকার হাতে যায়। এই যে পারমাণবিক অস্ত্রের জুজু দেখানো হচ্ছে, তার মতে এটা আসলে একটা ছদ্মবেশী যুদ্ধ আর কি। তার আসল টার্গেট হলো একটা সার্বভৌম রাষ্ট্রের সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখা। হ্যাঁ, ঠিক তাই। অধ্যাপক ঘোষ এখানে একটা দারুণ তুলনা টেনেছেন। তিনি বলছেন, হিটলারের যেমন ওই সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের দাবি ছিল, শক্তিশালী দেশগুলো এখন প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের নাম করে বিশ্ব আধিপত্য কায়েম করতে চাইছে। ঠিক। আর এই আধিপত্য টিকিয়ে রাখার জন্য সেই পুরনো কিন্তু অত্যন্ত কার্যকর ডিভাইড অ্যান্ড রুল, ওই বিভাজন নীতি ব্যবহার করা হচ্ছে। কিভাবে? অধ্যাপক ঘোষ তার বক্তৃতায় উল্লেখ করেছেন, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে শিয়া শাসক গোষ্ঠীকে চাপে রাখতে কখনো সাদ্দাম হোসেনকে, আবার কখনো কুর্দিদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। ও, বুঝতে পারছি। হ্যাঁ, আর এই বিভাজন নীতির কারণেই ওই অঞ্চলটি কখনো স্থিতিশীল হতে পারেনি। এই পুরো খেলায় ভূগোলের ভূমিকাটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগছে, বিশেষ করে হরমুজ প্রণালী। এই প্রণালীটাকে তো বিশ্ব বাণিজ্যের একটা আন্তর্জাতিক টোল প্লাজা বলা যেতে পারে। আন্তর্জাতিক টোল প্লাজা? হ্যাঁ, বেশ দারুণ একটা তুলনা। ধরুন এই টোল প্লাজার গেটটা যদি কেউ হঠাৎ করে বন্ধ করে দেয়, তাহলে কি হবে? সমুদ্রের ট্রাফিক জ্যাম তো হবেই, তার উপর বিশ্ব বাণিজ্যের তেলের দাম হু হু করে বাড়বে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন বাজারের খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। একদম। আন্তর্জাতিক সমুদ্র আইনের বিষয়টা বুঝলে এই টোল প্লাজার গুরুত্ব আরও স্পষ্ট হবে। আইন অনুযায়ী হরমুজ প্রণালীতে ইরানের 12 নটিক্যাল মাইল পর্যন্ত নিজস্ব সার্বভৌমত্ব আর 200 নটিক্যাল মাইল পর্যন্ত গবেষণার অধিকার রয়েছে। একটু থামাবো এখানে। এই 12 নটিক্যাল মাইলের আইনি অধিকার থাকার মানেটা আসলে কি? এর ফলে কৌশলগতভাবে কি সুবিধা পাওয়া যায়? এর সোজা অর্থ হল, সমুদ্রের ওই নির্দিষ্ট অংশটা পুরোপুরি একটি দেশের আইনি অধিকারের মধ্যে পড়ে। বিশ্ব বাণিজ্যের তেলের জাহাজের একটা বিশাল অংশ এই সরু পথ দিয়েই যায়। আচ্ছা। এই আইনি অধিকার এবং ভৌগোলিক অবস্থানের কারণে ইরান চাইলেই এই জাহাজ চলাচলের উপর প্রভাব বা নিয়ন্ত্রণ খাটাতে পারে। তেলের এই মূল পথটিতে প্রতিদ্বন্দ্বীর আইনি ও কৌশলগত নিয়ন্ত্রণ থাকাটাই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দুশ্চিন্তার অন্যতম প্রধান কারণ আর কি। বিষয়টা তাহলে কেবল পশ্চিম এশিয়ার ভেতরেই সীমাবদ্ধ থাকছে না,
এর প্রভাব সরাসরি ভারতের মতো উদীয়মান অর্থনীতির ওপর এসে পড়ছে। হ্যাঁ, তা তো বটেই। ভারতের চাবাহার বন্দর বা ওই IMEC মানে ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর এর মতো বড় প্রকল্পগুলো তো এই পথেই অবস্থিত, তাই না? একদম। চাবাহার বন্দর কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে পাকিস্তানকে এড়িয়ে সরাসরি আফগানিস্তান আর মধ্য এশিয়ায় বাণিজ্যের একটা বিকল্প রাস্তা তৈরি হয়। হ্যাঁ। অন্যদিকে IMEC এর লক্ষ্য হল ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত সরাসরি বাণিজ্যের করিডোর গড়ে তোলা। কিন্তু পশ্চিম এশিয়ায় অস্থিরতা তৈরি হলে এই সাপ্লাই চেইনগুলো সরাসরি হুমকির মুখে পড়ে যায়। কিন্তু শক্তিশালী দেশগুলো ভেনেজুয়েলা বা ইরানের ওপর যেভাবে খবরদারি করছে, তাতে তো রাষ্ট্রসংঘের আদর্শ বা আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না বলে মনে হচ্ছে। ঠিক বলেছেন। অধ্যাপক ঘোষের মতে আন্তর্জাতিক আইনকে এভাবে বুড়ো আঙুল দেখিয়ে কি দুনিয়াকে আবার সেই জঙ্গলের রাজত্বে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? অধ্যাপক ঘোষ ঠিক এই গভীর আশঙ্কার কথাই তুলে ধরেছেন। তার মতে আন্তর্জাতিক আইনের এই লাগাতার লঙ্ঘন কেবল বাণিজ্যের ক্ষতি করছে না, বরং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ধারণাকেই ধ্বংস করে দিচ্ছে। এটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তিনি মনে করেন এই প্রবণতা যদি চলতে থাকে তবে তা বিশ্ব শান্তির জন্য পারমাণবিক যুদ্ধের চেয়েও বড় বিপদ ডেকে আনবে। কারণ আইন না থাকলে দুর্বল দেশগুলোর আর কোনো সুরক্ষাই থাকবে না। আজকের এই গভীর আলোচনায় পশ্চিম এশিয়ার তেল রাজনীতি থেকে শুরু করে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব আর ভারতের মতো দেশের অর্থনীতির ওপর তার প্রভাবের একটা চমৎকার বিশ্লেষণ পাওয়া গেল। সেই সাথে এই বিষয়টা বেশ পরিষ্কার হলো যে বিশ্ব রাজনীতির চালিকা শক্তি আসলে কতটা গভীরে কাজ করে। বাইরের চেহারাটা দেখে সবটা বোঝা যায় না। একদম। তো আজকের মতো এখানেই শেষ করছি আমরা। তবে যাওয়ার আগে একটা চিন্তার খোরাক রেখে যাই। হ্যাঁ, বলুন। প্রযুক্তিগত আধিপত্য এবং এই অর্থনৈতিক করিডোরগুলোই যদি নতুন রণক্ষেত্র হয়ে ওঠে, তবে কি ভবিষ্যতের যুদ্ধগুলো আর প্রথাগত সামরিক অস্ত্র দিয়ে লড়া হবে না? ভাবার মতো বিষয়। হয়তো আগামী দিনের যুদ্ধক্ষেত্র হবে কেবল আন্তর্জাতিক জলপথ আর বাণিজ্যের রাস্তাগুলো অবরুদ্ধ করে দেওয়ার এক নীরব লড়াই।